সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মধ্যে নতুন একটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের যে প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা এবং যোগানের সমন্বয়ে একটি টপিক, সেটার নাম হচ্ছে ভারসাম্য। আমরা ভারসাম্য টপিক্সের সাথে সংশ্লিষ্ট আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নটি প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বছর এসে থাকে। সুতরাং তোমরা বুঝতে পারতেছো এই প্রশ্নটি তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে তোমাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে ভারসাম্য সংশ্লিষ্ট প্রশ্ন আসলে কিভাবে তোমরা তোমার পরীক্ষার খাতায় আনসার করতে হয়। তাহলে বন্ধুরা, চলে আসি আমাদের মূল টপিকসে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের 2022 সালের একটি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে দেওয়া আছে কিউডি, এটার অর্থ হচ্ছে কি ডিমান্ড ফাংশন, কিউএস মানে হচ্ছে সাপ্লাই ফাংশন। চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ দেওয়া রয়েছে। কিউডি মানে হচ্ছে চাহিদার পরিমাণ, কিউএস হচ্ছে যোগানের পরিমাণ, পি হচ্ছে দ্রব্যের দাম। সুতরাং আমরা এই সমীকরণ থেকে আমরা সহজে বুঝতে পারি যে এই সমীকরণ দিয়ে কি বোঝাচ্ছে। যেহেতু এইখানে প্রশ্নের মধ্যে ব্যাখ্যা দেওয়া রয়েছে, কিউডি মানে হচ্ছে চাহিদার পরিমাণ, কিউএস যোগানের পরিমাণ, পি দ্রব্যের দাম। প্রথমে প্রশ্ন হচ্ছে চলক কাকে বলে। যে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, নিজের ভাষায় স্মরণ রাখতে চাই, চলক মানে চলমান। চলমান মানে কোনো কিছু পরিবর্তনশীল। তাহলে আমরা যদি বইয়ের ভাষায় পরীক্ষার খাতায় যদি লিখতে চাই, তাহলে চলক কাকে বলে। চলক অর্থ হচ্ছে যে অর্থনীতিতে যে রাশির মান পরিবর্তনশীল এবং বিভিন্ন অবস্থায় বিভিন্ন বিভিন্ন মান ধারণ করে তাকে চলক বলে। তাহলে বন্ধুরা, আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব? অর্থনীতিতে যে রাশির মান পরিবর্তনশীল, অর্থাৎ যে ভেরিয়েবল মান পরিবর্তনশীল বিভিন্ন এবং বিভিন্ন বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন মান ধারণ করে তাকে চলক বলে। তাহলে বন্ধুরা, আমরা শিখে নিলাম চলক কাকে বলে। তাহলে আমরা চলক কাকে বলে আমরা খুবই সহজভাবে আমরা শিখে নিলাম। অর্থনীতিতে যে রাশির মান পরিবর্তনশীল এবং বিভিন্ন বিভিন্ন অবস্থায় বিভিন্ন বিভিন্ন মান ধারণ করে তাকে চলক বলে। আমরা যদি স্মরণ রাখার জন্য বলি যে চলক মানে হচ্ছে চলমান, যে রাশির মান পরিবর্তনশীল চলমান এবং বিভিন্ন অবস্থায় বিভিন্ন মান ধারণ করতে পারে তাকে চলক বলে। যেমন তার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন এক্স ওয়াই। অর্থনীতিতে পি একটি গুরুত্বপূর্ণ চলক। উপকরণের দামের সাথে যোগানের কি ধরনের সম্পর্ক ব্যাখ্যা করো। উপকরণের দামের সাথে যোগানের কি ধরনের সম্পর্ক ব্যাখ্যা করো। উপকরণের দামের সাথে যোগানের কি ধরনের সম্পর্ক? আমরা জানি কোনো কিছুর যোগান অনেক বিষয়ের উপর নির্ভরশীল। কি কি কারণে যোগান নির্ধারিত হয়, কোন কোন বিষয় দ্বারা যোগান নির্ধারিত হয়ে থাকে, কোন কোন বিষয়ের উপর যোগান নির্ভরশীল, যে যে বিষয়ের উপর যোগান নির্ভরশীল সেই বিষয়ের সাথে যোগানের সম্পর্ক রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা উপকরণ হচ্ছে দাম। উপকরণের দাম। উপকরণের দাম আমরা জানি কোনো দ্রব্য উৎপাদন করতে 4টি উপকরণ লাগে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। 4টি উপকরণ কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সুতরাং এই 4টি উপকরণ তোমাদের সব সময় মুখস্থ রাখতে হবে যে উৎপাদনের উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন,
সংগঠন, এগুলা এমসিকিউতে আসে, সিকিউতে আসে, প্রায় হয়তো সিকিউতে পাবা নইলে এমসিকিউতে পাবা এই চারটি এই প্রশ্নটি। আমরা জানি কোনো দ্রব্য উৎপাদন করতে যে উপকরণগুলো লাগে সেই উপকরণের যদি দাম কম হয় মানুষ যে কোনো দ্রব্য বেশি উৎপাদন করবে। এখন যদি কোনো দ্রব্য উৎপাদন করতে চাই কিন্তু উপকরণের দাম বেশি থাকে তাহলে মানুষ স্বাভাবিকভাবে সেই দ্রব্য উৎপাদন করতে আগ্রহী হবে না। কারণ যখন মানুষ দেখবে একটি দ্রব্য উৎপাদন করতে গিয়ে সেই দ্রব্যের উপকরণ তথা খরচ বেশি, স্বাভাবিকভাবে সেই দ্রব্য উৎপাদন করবে না। সে যদি রেশনাল বা যুক্তিক উদ্যোক্তা হয়ে থাকে তাহলে সে সিদ্ধান্ত নিবে যে দ্রব্য উৎপাদন করতে উপকরণ বাবদ খরচ কম হয় এবং বাজারে তার চাহিদা রয়েছে সেই দ্রব্য স্বাভাবিকভাবে উৎপাদন করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যের উৎপাদনের উপকরণের দামের সাথে যোগানের সম্পর্ক ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি আমরা সহজে পেয়ে গেলাম। উপকরণের দামের সাথে যোগানের কি ধরনের সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, আমরা সহজে লিখে নিব উপকরণের দামের সাথে যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান। বিপরীত সম্পর্ক বিদ্যমান। যেহেতু আমরা আগে দেখেছি, একটু পূর্বেই আমরা যে আলোচনা করেছিলাম যে কোনো দ্রব্য উৎপাদন করতে যদি উপকরণের দাম বেশি হয়ে থাকে স্বাভাবিকভাবে সেই দ্রব্য আমরা উৎপাদন করতে আমরা অথবা উদ্যোক্তা অথবা উৎপাদক সেই দ্রব্য উৎপাদন করতে চাইবে না, আগ্রহ বেশি দেখাবে না। সুতরাং যখন সেই দ্রব্য উৎপাদন করতে চাইবে না, সেই দ্রব্যটি উৎপাদন যখন কমে যাবে স্বাভাবিকভাবে বাজারে সেটার যোগানটা কমে যাবে। যোগান কমে যাওয়া মানে হচ্ছে তার বাজারে ক্রাইসিস, সেই দ্রব্যের ক্রাইসিস দেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপকরণের দামের সাথে যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ উপকরণের দাম বেশি হলে যোগান কমে এবং উপকরণের দাম কম হলে ওই দ্রব্যের যোগান বাড়ে। এই শেষ। এই হলো তোমাদের খ প্রশ্নের উত্তর। উপকরণের দামের সাথে যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ উপকরণের দাম বেশি হলে যোগান কমে, উপকরণের দাম কম হলে ওই দ্রব্যের যোগান বাড়ে। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। দ্যাট মিনস এই উদ্দীপক থেকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে খুবই সহজ এই প্রশ্নগুলোর আনসার করা। যখন একটি দ্রব্যের যোগান এবং চাহিদা, ডিমান্ড এবং সাপ্লাই সমান হয়ে যায় তখন বাজারে একটা দ্রব্যের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। দেওয়া আছে QD equal to 30 minus 4P, QS equal to 12 plus 2P। অতএব ভারসাম্য কখন প্রতিষ্ঠিত হয়? ডিমান্ড এবং সাপ্লাই যখন সমান হয়ে থাকে। যদি বাজারে কোনো দ্রব্যের চাহিদা এবং যোগান সমান হয় তখন বাজারে ভারসাম্য দাম এবং পরিমাণ প্রতিষ্ঠিত হয়ে থাকে। যখন উদ্দীপকে QD এবং QS দুইটি সমীকরণ দেওয়া থাকবে, যদি বলে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো তাহলে তোমরা কিভাবে সমাধান করবা? যে
কিউডি ইকুয়াল টু প্রথমে কিউএস লিখে নিবা, কিউডি ইকুয়াল টু কিউএস লিখে নিবা। এরপরে এটা সমাধানটা করে নিবা। কিভাবে সমাধানটা হবে, কিউডির মানটা বসিয়ে নিবা, 30 মাইনাস 4p ইকুয়াল টু কিউএস এর মান হচ্ছে 12 প্লাস 2p। এখন আমরা এটা থেকে আমরা দুইটা সমীকরণের সমাধান বের করে নিব। দ্যাট মিন্স আমরা এখান থেকে পি এর মান বের করে নিব। যেহেতু এই জায়গায় পি একটি চলক, যেহেতু অনলি একটি চলক রয়েছে পি, আমরা ডান চাটে বাম চাটে একটি চলক রয়েছে, আমরা পির ভ্যালুটা বের করে নিব। এখন যে কোনো দিকে নিতে পারো 30, আমরা এটা এদিকে নিয়ে আসি 12, আর 2p রয়েছে, আর 4p এদিকে নিয়ে নেই, মাইনাস এদিকে নিলে প্লাস হয়ে যাবে। এখন আমরা 30 থেকে 12 গেলেই, 30 থেকে 12 মাইনাস করার পরে কত থাকবে, 18, আর এদিকে হবে 2 এবং 4 6p সমান সমান और 18, 6টারে আমরা এদিকে নিয়ে 8 গুণন করে নিয়ে আসলাম, তাহলে আমাদের পির মানটা বের হয়ে যাবে। অতএব পি ইকুয়াল টু কত বের হলো, 3×18। তাহলে পির মানটা কি বের হলো, 3। তাহলে ভারসাম্য দাম, পিতে হচ্ছে প্রাইস, আমাদের এই উদ্দীপকে বলে দিচ্ছে পি হচ্ছে দ্রব্যের দাম। সুতরাং আমরা এই যে গ এর প্রশ্নের ভারসাম্য দাম আমাদের কত, যেহেতু আমরা এই পি গ এর প্রশ্নের যে ভারসাম্য দাম আমরা বের করে নিয়ে এসেছি, পি ইকুয়াল টু 3 বের হয়ে গেছে, তাহলে ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা। তাহলে ভারসাম্য দাম 3 টাকা। এখন আমরা যেহেতু গ এর প্রশ্নের মধ্যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার জন্য বলছে, আমরা দাম বের করে ফেলছি। সুতরাং এখন আমরা ভারসাম্য পরিমাণ বের করব, পরিমাণ নির্ণয় করব। তোমাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাও, এবং যাদের তোমরা আমার সামনে রয়েছে তোমরা খাতায় তুলে নাও। ওকে, তাই তো, আমরা মুছে নিই। তাহলে ভারসাম্য দাম কত, 3 টাকা। ভারসাম্য দাম কত, 3 টাকা। এখন আমরা পি এর মান যদি আমরা এই দুইটা সমীকরণে বসিয়ে নেই, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ কিউডি ইকুয়াল টু, আমরা এই সমীকরণটা আবার লিখছি 30 মাইনাস 4p, আমরা এই পির ভ্যালুটা বসিয়ে দিব। পির ভ্যালু কত, 4 ইন্টু 3, তাহলে কত আসলো, 3 4 12, 30 থেকে 12 চলে গেলে কত আসে, 18, তাই তো, 18 না। এখন দেখবো আমরা কিউডি ডিমান্ড 18 একক, ডিমান্ড মানে চাহিদা 18 একক। এখন আমরা সাপ্লাইটা দেখতে হবে, কিউএস এর ভ্যালু আমরা সমীকরণটা বসিয়ে নেই, 2p 12 প্লাস ফির মান হচ্ছে 3, তাহলে কত আসবে, 12 2 3 6, 6 আর 12 কত আসে, 18। অর্থাৎ কিউডি, অর্থাৎ দ্রব্যের চাহিদার পরিমাণ, কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ। প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, 18 একক। কিউএস যোগানের পরিমাণ হচ্ছে 18 একক। তাহলে আমরা দেখতে পেলাম চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান। যদি চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয়, তাহলে বাজারের ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এজন্য বলছি গয়ের প্রশ্নে ভারসাম্য দাম এবং পরিমাণ, আমাদের ভারসাম্য পরিমাণ হচ্ছে 18 একক এবং ভারসাম্য দাম হচ্ছে 3 একক। তাহলে আমরা অতএব লিখতে পারি ভারসাম্য দাম পি ইকুয়াল টু 3 টাকা, ভারসাম্য পরিমাণ কিউএস ইকুয়াল টু আমাদের 18 একক। গ নম্বর প্রশ্নে বলছে দাম 60 টাকা হলে বাজারে কি প্রভাব পড়বে। দাম যদি 60 টাকা হয় তাহলে বাজারে কি প্রভাব পড়বে। আমরা একটু আগে দেখেছি গ নম্বর প্রশ্নে যদি ভারসাম্য দাম 3 টাকা হয় তাহলে বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, বাজার ভারসাম্য থাকে। এখন তারা প্রশ্ন করেছে যদি ওই দ্রব্যের দাম 60 টাকা হয় তাহলে বাজারে কি প্রভাব পড়বে। আমরা দেখি কি প্রভাব পড়ে। গ নম্বর উত্তর, যখন ভারসাম্য দাম
3 টাকা, তখন বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। যদি দাম 60 টাকা হয়, তখন কি হবে? তখন আমরা কিউডি সমান কি আসে দেখি, দেখা যাক কিউডি সমান কি আসে। কিউডি এই সমীকরণটা আবার বসাবো, 30 মাইনাস 4p। আমরা আগে ছিল, পূর্বে ছিল গ নাম্বারেতে দাম ছিল 3 টাকা, এখন দাম হয়ে গেছে 60 টাকা। দ্যাট মিন্স পির মান এখন 60 টাকা। তাহলে আমরা 7 এখন বসাবো 60 টাকা। তাহলে এখন বসাবো আমরা পির ভ্যালু 60 টাকা। তাহলে কি আসে 30, লাইনটা একটু শর্ট করে নেই। 4 সাথে কত আসে? 4 সাথে কত আসে? 28। লিখে নেই বুঝার স্বার্থে, 28। তাহলে কত আসে কিউডি? 2 একক। 2 একক। এখন যদি আমরা কিউএসটাকেও আবার বের করে নেই, মানে যোগান ফাংশন থেকে আমরা যোগানের পরিমাণটাও যদি বের করে নেই, 2p 12 প্লাস পির মান হচ্ছে 7, তাহলে আমরা কি নেই? 2 সাথে 14 এবং 12 কত আসে? 14 এবং 12 কত আসে? 26। 14 আর 12 কত আসে? 26। আমরা এখানে দেখতে পাচ্ছি যোগানের পরিমাণ, বি কেয়ারফুল, লিসেন টু মি হোয়াট আই সে, ইট ইজ essential for you। কিউডি দ্যাট মিন্স চাহিদার পরিমাণ হচ্ছে 2 একক, কিউএস যোগানের পরিমাণ হচ্ছে 26 একক। যোগান মানে সাপ্লাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যদি চাহিদা এবং যোগান সমান হয় তাহলে বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা যখন দ্রব্যের দাম 60 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 2 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে 26 একক। আমরা দেখতে পাচ্ছি 60 টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয় না। সুতরাং আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে বাজার যদি দ্রব্যের দাম 60 টাকা হয় তাহলে বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় না, ভারসাম্য বিঘ্নিত হয়, ভারসাম্য নষ্ট। তাহলে আমরা লিখতে পারি দাম 60 টাকা হলে বাজারে কি প্রভাব পড়বে? বাজারে ওই দ্রব্যের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ভারসাম্য নষ্ট বা বিঘ্নিত হবে। ষাট টাকা হলে বাজারে ওই দ্রব্যের ভারসাম্য নষ্ট বা বিঘ্নিত হবে। সুতরাং দাম 3 টাকা না হওয়া পর্যন্ত বাজার ভারসাম্য হবে না। ডিমান্ড ফাংশন এবং সাপ্লাই ফাংশন যদি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে হয়, এবং সেখান থেকে আরেকটি প্রশ্ন, যদি দাম ভিন্ন হয় তাহলে বাজারে কি প্রভাব পড়ে সেটা কিভাবে বের করতে হয়, আমরা সেটা শিখে নিলাম। তোমরা এই যদি এতটুকু পরিমাণ দিতে পারো তাহলে তোমাদের আনসারটি হয়ে যাবে। যদি কেউ চায় আরো কিছু লেখার জন্য, তাহলে তোমরা এই 3 টাকা দামে 60 টাকা দামে ডিমান্ড এবং সাপ্লাই কতটুকু হয় সেটা চিত্রের মাধ্যমে যদি দেখাতে পারো তাহলে আরো বেটার হয়। আমি একটু তোমরা এতটুকু যদি দিতে পারো তাহলে তোমাদের পরীক্ষার আনসার হয়ে যাবে। তোমাদের বোঝার স্বার্থে
এবং তোমাদের শেখানোর স্বার্থে আমি সেই চিত্রটা এঁকে দিচ্ছি। আমরা গ নম্বর প্রশ্নের বাকি অংশটুকু কোয়ান্টিটি অফ দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই, এই হচ্ছে ডিমান্ড রেখা, এটা হচ্ছে সাপ্লাই রেখা। আমরা জানি 3 টাকা দামে, এই দাম যখন 3 টাকা তখন ভারসাম্য পরিমাণ ছিল 18 একক, কোয়ান্টিটি অফ দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই। আমরা ভূমি অক্ষে কোয়ান্টিটি অফ দ্য ডিমান্ড এবং সাপ্লাই, লম্ব অক্ষে আমরা ওই দ্রব্যের প্রাইস বা দাম দিয়েছি। যখন 3 টাকা দাম তখন বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা ধরে নিলাম ভারসাম্য বিন্দু হচ্ছে ই। এখন যদি দাম 60 টাকা হয়ে যায়, ধরে নিলাম এই জায়গায় 60 টাকা হয়ে গেল, এই জায়গায় 60 টাকা যদি হয়ে যায়, 60 টাকা হয়ে যায়, তখন কি হবে? আমরা এই রেখাটা যদি আমরা এদিকে টান দিই তাহলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড এতটুকু, আমরা দেখেছি পূর্বে ডিমান্ড 2 একক এবং সাপ্লাই 26 একক, এই চিত্রে দেখতে পাচ্ছি। আমরা এই চিত্র থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই জায়গায়, এই জায়গাটুকু আমাদের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এই জায়গায় দেখতে পাচ্ছি যে ডিমান্ড এতটুকু 2 একক আর সাপ্লাই 26 একক, চাহিদা এতটুকু পরিমাণ আছে, তাহলে এতটুকু পরিমাণ দ্রব্য বাজারে উদ্বৃত্ত বা সারপ্লাস। সুতরাং আমরা চিত্রের মধ্যেও প্রমাণ করতে পেরেছি যে 3 টাকা দামে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, 60 টাকা দামে ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন ডিমান্ড কম সাপ্লাই বেশি। তাহলে বন্ধুরা আজকে এতটুকু, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাস। যদি পরীক্ষায় আসে ডিমান্ড এবং সাপ্লাই ফাংশন পরীক্ষা দেওয়া থাকে এবং ভারসাম্য পরিমাণ এবং দাম নির্ণয় করার জন্য বলে, তখন আমরা ডিমান্ড ফাংশন ইকুয়াল টু সাপ্লাই ফাংশনটা বসাবো। বসানোর পরে আমরা প্রাইস বের করে নিব। প্রাইস বের করার পরে আমরা দুইটি সমীকরণে পি এর মান বসিয়ে কোয়ান্টিটি অফ দ্য ডিমান্ডের পরিমাণ এবং সাপ্লাই এর পরিমাণ আমরা বের করে নিব। এরপরে যখন যে প্রশ্নটা করবে, কখনো যদি দাম 60 টাকা বলছে, এখানে আমরা দেখছি 60 টাকা দামে ডিমান্ড কম সাপ্লাই বেশি, স্বাভাবিকভাবে আমরা জানি দাম বেশি হলে সাপ্লাইটা বেড়ে যায়। যেমন আগে দাম ছিল 3 টাকা, তখন ভারসাম্য ছিল, যখন দাম বেড়ে 60 টাকা হয়ে গেছে তখন চাহিদা কমে গেছে, দাম বেড়ে গেলে চাহিদা কমে যায় কিন্তু যোগানটা বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি বাস্তব চিত্র, দাম যখন 3 টাকা থেকে 60 টাকা হয়ে গেল তখন চাহিদা কমে গেছে কিন্তু সাপ্লাইটা বা যোগানটা বেড়ে গেছে।